নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানায় আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে থাকছে অত্যন্ত 4টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কেন মমতাকে মা ডেকেছিলেন ভারতী ঘোষ, বোমা ফাটালেন। অপরদিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, 2রা মে পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখবে, কটাক্ষ অভিষেকের। অপরদিকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, টিকিট না পেয়েও ফুল বদল, বিজেপিতে গিয়েও প্রার্থী হতে পারলেন না যারা। এবং শেষ প্রতিবেদনটি, আসলে কত টাকার মালিক মমতা ব্যানার্জি। বিস্তারিত প্রতিবেদনগুলি থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত খবরগুলিতে চোখ রাখা যাক। এক সময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন তিনি। সেই ভারতী ঘোষ আজ গেরুয়া শিবিরে। বিজেপির টিকিটে মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের প্রার্থী এই প্রাক্তন আমলা। তার বিপরীতে রয়েছেন আরও এক প্রাক্তন আইপিএস, তিনি তৃণমূলের হুমায়ুন কবির। ফলে এবার ডেবরা কেন্দ্র হয়ে উঠেছে হাই প্রোফাইল। কর্মরত পুলিশ অফিসার হিসেবে একসময় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডেকেছিলেন ভারতী ঘোষ, জানিয়ে রাজনৈতিক মহলে চরম বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু কেন মা বলে ডেকেছিলেন তিনি, তারই ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী। তার বিস্ফোরক দাবি, এমনটাই নাকি সরকারের স্ক্রিপ্টে লেখা ছিল, আর সে কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করতে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বোমা ফাটালেন ভারতী ঘোষ। এই প্রাক্তন আইপিএস অফিসার আরও বলেন, পুলিশ সুপার হিসেবে সেদিন তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন, তার নিজের কথা বলার কোনো অধিকার ছিল না। ফলে সরকারের তৈরি করা স্ক্রিপ্ট পড়তে তিনি বাধ্য হয়েছিলেন। তার কথায় নবান্ন থেকে পাস হয়ে আসা স্ক্রিপ্টটি সকলকে পড়তে হয়, আর সেখানে যদি লেখা থাকে উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মা, তাহলে তাই বলতে হবে। তাই এই মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, এবার ডেবরা কেন্দ্রে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। কিছুদিন আগেই পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তবে তিনি ভূমিপুত্র না হওয়ায় তার প্রার্থী পদ নিয়েও বেশ অসন্তোষ তৈরি হয় তৃণমূলের অন্দরে। আর এই অসন্তোষকে কাজে লাগিয়েই এবার ভোটে মাত দিতে চাইছেন ভারতী ঘোষ। এই কেন্দ্রে জয়ের বিষয়ে তিনি আশাবাদী। অন্যদিকে ভোটের আগে সুপ্রিম রায়ে স্বস্তিতে ভারতী ঘোষ। শীর্ষ আদালত জানিয়েছে, ভোট পর্ব না মেটা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। তার বিরুদ্ধে মোট 30টি এফআইআর রয়েছে। এই পরিস্থিতিতে তিনি কিভাবে লড়বেন তার সুরাহা আছে এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই বিজেপি প্রার্থী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, 21-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে জারি আক্রমণ প্রতি আক্রমণের খেলা। মহারণের সেই দিন যতই এগিয়ে আসছে ততই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাট্রিকের জন্য যে মরিয়া ঘাসফুল শিবির, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে আরও একবার পরিষ্কার হলো সেই কথা। বিনপুরের দলীয় জনসভা থেকে বিজেপিকে আরও একবার তীব্র কটাক্ষ বিদ্ধ করলেন তিনি। আগামী 2রা মে ভোটের ফল ঘোষণার পর চোখে সর্ষে ফুল দেখবে পদ্মফুল, এমনটাই দাবি করেছেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না মে মাসের পর থেকে। 2019 সালে জঙ্গলমহল, ঝাড়গ্রাম আর পুরুলিয়ার মতো জায়গায় মানুষকে ভুল বুঝিয়েই যে গত লোকসভা নির্বাচনে সাফল্য এসেছিল গেরুয়া শিবিরে, এদিন তাও সাফ জানিয়ে দিয়েছেন ঘাসফুল নেতা। বিজেপির বিরুদ্ধে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় হাতিয়ার উন্নয়ন। বিনপুরের জনসভা থেকে বারবার জোর গলায় তেমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপি নিজেকে সর্ববৃহৎ দল বলে, একটা সর্ববৃহৎ দলকে লেজে গোবরে করে দিচ্ছে আঞ্চলিক দল। যদিও তৃণমূল কংগ্রেসকে বর্তমানে সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথীর মতো রাজ্য সরকারি প্রকল্পের উল্লেখ করেও এদিন বিজেপিকে একহাত নিয়েছেন ঘাসফুল সাংসদ। তার কথায়, ওরা বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতা, আর দিলীপ ঘোষের বাড়ির দাদা বৌদি স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এখানেই শেষ নয়, 2019 থেকে 2021 সাল পর্যন্ত 2 বছরে জেলায় জেলায় বিজেপি সাংসদরা কি উন্নয়ন করেছেন সে প্রশ্নও এদিন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রার্থী ক্ষোভে জেরবার গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও ভোলেননি তিনি।
অপরদিকে তৃতীয় প্রতিবেদনটি চাওয়া আর পাওয়ার হিসেব কি কোনোদিনই মেলে? বোধহয় না। আর মেলে না বলেই এত হাহুতাস, এত ভাবনা চিন্তা, এত অঙ্ক কষে তবে এগুনো। কিন্তু অন্তিমত সমীকরণের সেই এক্স ফ্যাক্টর অধরাই থেকে যায়। সম্প্রতি রাজ্য রাজনীতির আবহে সেই হিসেবের গড়মিলটা যেন বেশি বেশি করে সামনে চলে আসছে। কি ভেবেছিলেন আর কি হলো? এই দ্বন্দ্ব যে কবে কাটবে রাজনীতিকদের একাংশের তা তারাও জানেন না। বলা হচ্ছে তৃণমূল ত্যাগী বিজেপি নেতাদের কথা, শিবির বদলেও ভোটের টিকিটের শিকে ছেড়েনি যাদের, ঘাসফুল শিবিরের প্রার্থী হতে না পেরে তড়িঘড়ি পদ্ম শিবিরের নাম লিখিয়েও যারা টিকিট পাননি তাদের কি দুকুলি গেল না? বঙ্গ রাজনীতির ভোট রঙ্গে এসব এখন অতি আবশ্যিক প্রশ্ন হিসেবে ফিরে ফিরে আসছে। এই তালিকায় প্রথম নামটাই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ সহকর্মী সোনালী গুহ। সাতগেছিয়া বিধানসভা কেন্দ্রের কয়েকবারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার 21-এর ভোটে তৃণমূলের প্রার্থী হতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন। ঘটনার আকস্মিকতায় প্রথম দিকে হয়তো কিছু ঠিক করতে পারেননি, কিন্তু পরে তিনি বিজেপির শরণাপন্ন হয়েছেন। বলেছেন, প্রার্থী পদ চাই না, শুধু একটু সম্মান চাই। তৃণমূলে অসম্মানিত হয়েছি, বিজেপিতে সাধারণ কর্মীর মতো কাজ করব। মনে করা হচ্ছিল এবার হয়তো 21-এর ভোট ময়দানের সৈনিক হতে পারেন গেরুয়া শিবিরের সোনালী, কিন্তু না, প্রার্থী হওয়ার শিকে মোটেই ছিল না। মাত্র 18টি আসনে প্রার্থী ঘোষণা করতে বাকি রেখেছিল বিজেপি। তার মধ্যে কি সোনালীর স্থান হবে? সম্ভাবনা যে ক্ষীণ তা বুঝেছেন তিনিও। সরলা মুর্মু মালদহ জেলার পরিষদের সভাধিপতি। তৃণমূল তাকে হবিবপুর কেন্দ্রে ভোট ময়দানের সৈনিক করেছিল, কিন্তু সেই কেন্দ্র তার না পছন্দ। তিনি চেয়েছিলেন মালদহ কেন্দ্র, কিন্তু সরলা মুর্মুর পছন্দের আসন মালদহ তপশিলি জাতির জন্য সংরক্ষিত, অথচ তিনি তপশিলি উপজাতির প্রধানিধি। ফলে বিজেপির তরফে প্রাথমিক সম্মতি থাকলেও ওই আসনে সরলার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব হলো না। ফলে তড়িঘড়ি শিবির বদল করেও লাভ হলো না সরলার। যদিও সরলার দাবি প্রার্থী হওয়ার ইচ্ছে নেই তার, দলে অনেক সমস্যা ছিল, সেই কারণেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। দীপেন্দু বিশ্বাস বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক, কিন্তু 21-এর ভোটে ঘাসফুল শিবিরে আজ তাকে লড়াইয়ের সুযোগ দেয়নি। ক্ষুব্ধ দীপেন্দু জার্সি বদলে পদ্ম শিবিরে গিয়েছেন। তারপরেও অবশ্য প্রার্থী হওয়ার সুযোগ পাননি প্রাক্তন ফুটবলার। বাচ্চু হাঁসদা দক্ষিণ দিনাজপুরের তপন কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবার টিকিট পাননি। তৃণমূলের টিকিটে গত 2011 এবং 2016 সালের তপন বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন বাচ্চু হাঁসদা। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন তিনি। তাই বিক্ষুব্ধ বাচ্চু বিজেপিতে চলে গিয়েছিলেন। তবে সপ্তাহখানেকের মধ্যেই পদ্ম শিবিরের প্রতি তার মোহভঙ্গ হয়েছে, ফিরে আসতে চান শাসক দলে। তবে এদের সকলের রাজনীতির পথ এখনও বাঁক নিয়েছে অন্যদিকে। সে পথেই ফিরে আসা সম্ভব কি তা জানে স্রেফ দলই। অপরদিকে শেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, নিন্দুক ও বিজেপি যে যাই বলুক, মমতা ব্যানার্জি এখন দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী। তার সম্পর্কে বহু কাদা ছুঁড়েছে বিজেপি নেতারা, কিন্তু এখনও তিনি সবচেয়ে সাধারণ জীবনযাপন করা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা বলছে 2019 থেকে 2020 অর্থবর্ষে তার আয় ছিল 10,34,370 টাকা। 2018 থেকে 2019-এর আর্থিক বছরে বার্ষিক আয় ছিল 20,71,010 টাকা। তার আগেও 3টি আর্থিক বছরের আয়ের খতিয়ান রয়েছে ওই হলফনামায়। খতিয়ান বলছে মমতার সর্বোচ্চ আয় 2018 থেকে 2019-এর আর্থিক বছরেই। মনোনয়ন পেশের সময় পর্যন্ত মমতার হাতে নগদ রয়েছে 69,255 টাকা। কয়েকটি সেভিংস অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তি 16,72,352 টাকা 71 পয়সা। এর মধ্যে রয়েছে 9 গ্রামের কিছু বেশি পরিমাণ গয়নাও। হলফনামা থেকে জানা গিয়েছে মমতার কোনো গাড়ি, চাষের জমি নেই কোনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হওয়া জমিও। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তির মালিকও নন মমতা। ব্যাংকে কোনো বকেয়া ঋণও নেই তার। পরিসংখ্যান অনুযায়ী দেশের বুকে এই মুহূর্তে অন্য কোনো মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ এত কম নয়। ধন্যবাদ, আবার আসছি পরবর্তী আপডেটে।